নমস্কার সবাইকে। আমরা যখন আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে যাব তখন অনেকের মনেই একটা কনফিউশন তৈরি হবে যে আমরা যখন আমাদের কনসালটেন্টের কাছে যাব অথবা আমরা নিজেরাই আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করব, সেক্ষেত্রে আমাদের প্রফেশন ওয়াইজ আমাদের কোন ধরনের কাগজপত্র কাজে লাগবে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করার জন্য। তা আজকের ভিডিওতে আমরা সমস্ত ধরনের মানুষের কথা আলোচনা করব যাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে এবং তাদের ক্ষেত্রে কোন কোন কাগজ কাজে লাগবে। তা ইনকাম ট্যাক্সে আমরা ন্যাচারালি দেখতে পাই যে 5 ধরনের ইনকামের সোর্স থাকে। 1 নম্বর হলো স্যালারি অথবা পেনশন, 2 নম্বর হলো বিজনেস, 3 নম্বর হলো হাউস প্রপার্টি থেকে যদি কোনো রোজগার হয়, 4 নম্বর হলো ক্যাপিটাল গেইন থেকে যদি কোনো রোজগার হয়, আর 5 নম্বর হলো আদার সোর্স অফ ইনকাম থেকে কারো যদি কোনো রোজগার হয়। তা আমরা একটা একটা করে আলোচনা করব কার ক্ষেত্রে কোন ধরনের কাগজ কাজে লাগবে। প্রথমত আমরা আলোচনা করব বিজনেস ম্যানেদের জন্য কি কি কাগজপত্র আমাদের কাজে লাগবে। বিজনেস ম্যানেদের বলতে আমরা কিন্তু 2 ধরনের বিজনেসম্যান আমরা খুঁজে পেতে পারি। একটা হলো বড় বিজনেসম্যান অর্থাৎ যাদের টার্নওভার বছরে প্রায় 2 কোটি টাকার উপরে, আর 2 নম্বর হলো যাদের টার্নওভার 2 কোটি টাকার নিচে। সেক্ষেত্রে আমাদের কি কি কাগজ কাজে লাগতে পারে। 1 নম্বর হলো যারা ছোট বিজনেসম্যান, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তাদের বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করা হয় না। সেক্ষেত্রে তাদের যেই জিনিসটি করতে হবে, তারা যখন তাদের কনসালটেন্টের কাছে যাবে সেক্ষেত্রে তার যে টোটাল সানড্রি ডেটার্স আছে তার একটা লিস্ট তাকে প্রোভাইড করবে। এছাড়া যে সানড্রি ক্রেডিটার্স আছে তার একটা লিস্ট তাকে প্রোভাইড করবে, অর্থাৎ তার কাছে কে কে কত টাকা পায় এবং তিনি কার কাছ থেকে কত কত টাকা পান, সেই জিনিসটা কিন্তু আপনার কনসালটেন্টকে অবশ্যই প্রোভাইড করতে হবে। না হলে তিনি যে ইনফরমেশন আপনার ওখানে পুট করবে সেটা কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 2 নম্বর যে ইনফরমেশনটি প্রয়োজন পড়বে যে আপনার টোটাল কত স্টক আপনার কাছে পড়ে রয়েছে তার ইনফরমেশন আপনার কনসালটেন্টকে অবশ্যই দিয়ে দেবেন। 3 নম্বর যে জিনিসটি প্রয়োজন পড়বে সেটি হলো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট। আপনার ব্যাংকের অ্যাকাউন্ট দেখে তবেই কিন্তু আপনার কনসালটেন্ট বুঝতে পারবে যে আপনি যে ইনফরমেশন গুলো দিয়েছেন সেটা কতটা সঠিক আছে। কেননা দেখা গেল যদি কোনো কারণবশত আপনার ব্যাংকের অ্যাকাউন্টে 70-80 লাখ টাকা ঢুকে থাকে এবং আপনি আপনার সেল বলছেন যে 50 লাখ টাকা, সেক্ষেত্রে কিন্তু উনি একটা মিসম্যাচ খুঁজে পাবেন এবং আপনার কাছে কিন্তু সেই জিনিসটি উনি কোয়ারি করতে পারেন। এছাড়াও আপনার ব্যাংক স্টেটমেন্ট থেকে আপনি যে টোটাল কত ইন্টারেস্ট টার্ন করেছেন সেটাও কিন্তু তিনি জানতে পারবেন। সেভিংস ব্যাংকের কথা বলছি, সেভিংস ব্যাংক থেকে কিন্তু আপনি কত ইন্টারেস্ট টার্ন করেছেন সেটা কিন্তু উনি জানতে পারবেন। অর্থাৎ আপনার ফাইল করতে গেলে আপনার কারেন্ট অ্যাকাউন্ট এবং আপনার সেভিংস অ্যাকাউন্ট দুটোই কিন্তু আপনার দেওয়া অত্যন্ত প্রয়োজন। এছাড়াও আপনার বছরে টোটাল কত সেল হয়েছে অথবা বছরে টোটাল কত পারচেজ হয়েছে সেই জিনিসগুলোও কিন্তু আপনার দেওয়া প্রয়োজন। এছাড়াও যদি কোনো অ্যাসেট আপনি কিনে থাকেন, যদি দেখা গেল যে আপনি কোনো গাড়ি কিনেছেন অথবা কোনো কম্পিউটার কিনেছেন বিজনেসের জন্য, তার ইনফরমেশনও কিন্তু আপনাকে আপনার কনসালটেন্টের কাছে দিতে হবে। কেননা আপনি যেহেতু অ্যাকাউন্ট মেনটেন করছেন না, আপনার প্রতিটা ট্রানজাকশন ট্র্যাক রাখা তার পক্ষে সম্ভব হয়ে উঠবে না। সুতরাং এই ধরনের বড় ইনফরমেশন তাকে অবশ্যই প্রোভাইড করতে হবে। এছাড়াও যদি কোনো কারণবশত আপনার যদি জিএসটি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জিএসটির যে রিটার্ন আছে জিএসটিআর 1 এবং জিএসটিআর 3B দুটোই কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে আপনার কনসালটেন্টকে। আর যদি কোনো কারণবশত যিনি আপনার ইনকাম ট্যাক্স ফাইল করছেন তিনি যদি আপনার জিএসটির ফাইলিংও করে থাকে সেক্ষেত্রে তার কাছে ইনফরমেশনগুলো আগে থেকেই থাকবে। সুতরাং জিএসটির ইনফরমেশন সেক্ষেত্রে হয়তো আপনার দেওয়ার প্রয়োজন হবে না। যদি আলাদা আলাদা কারোর কাছ থেকে আপনি করেন সেক্ষেত্রে কিন্তু এই ইনফরমেশনগুলো আপনার প্রয়োজন পড়বে তাকে দেওয়ার। এছাড়াও আপনার বিজনেসের টোটাল প্রফিট মার্জিন কত আছে সেটাও কিন্তু তাকে বলা অত্যন্ত প্রয়োজন। আপনার বিজনেসের টোটাল খরচা কি আছে এই ধরনের ইনফরমেশন অবশ্যই তাকে আপনি দিয়ে দেবেন। আর আপনার বিজনেস কোনো কারণে যদি 2 কোটি টাকার উপরে যায় অথবা আপনার ফাইল যদি ট্যাক্স অডিট করাতে হয় অথবা আপনি যদি আপনার ইনকাম ট্যাক্স ফাইলের জন্য আপনার সমস্ত ধরনের অ্যাকাউন্টস আপনি মেনটেন করেন যে কোনো কারণবশতই হোক, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত ধরনের যে ইনভয়েস আছে সেই ইনভয়েস কিন্তু আপনাকে আপনার কনসালটেন্টকে দিতে হবে। সেটা পারচেজ হোক সেল হোক, এর সাথে সাথে আপনার যে মানি রিসিট আছে অর্থাৎ আপনি যে ধরনের খরচা করেছেন, কাউকে যদি কোনো চেক দিয়ে থাকেন অথবা কারোর কাছ থেকে কোনো চেক রিসিভ করে থাকেন, ক্যাশে কোনো ধরনের খরচা করে থাকেন, এই ধরনের জিনিসের কিন্তু মানি রিসিট আপনার কনসালটেন্টকে অবশ্যই প্রোভাইড করতে হবে। সেটা দিয়েই কিন্তু উনি ওনার অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এছাড়াও যে বাকি ইনফরমেশনগুলো আগে আপনাদের বলেছিলাম সেই ইনফরমেশনগুলো একই থাকছে। এর সাথে সাথে যে জিনিসটা দরকার পড়বে 26AS, এছাড়া AIS যেটা আপনার কনসালটেন্টটি আপনার জন্য বের করে দিতে পারবে। এছাড়াও বিজনেসম্যানের পাশাপাশি যদি আমরা প্রফেশনালদের ক্ষেত্রেও দেখি সেক্ষেত্রে তাকেও কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই তার কনসালটেন্টকে প্রোভাইড করতে হবে। এছাড়াও তার টোটাল যে রিসিভড হয়েছে সেই রিসিভ কত টাকা আছে, এছাড়া টোটাল কত পেমেন্ট করেছে, প্রফিট মার্জিন কি আছে, এই ধরনের ইনফরমেশন যেগুলো আগে বললাম সেগুলো কিন্তু আপনার কনসালটেন্টকে অবশ্যই প্রোভাইড করতে হবে। 2 নম্বর হলো হাউস প্রপার্টি থেকে যদি আপনার কোনো রোজগার হয় অর্থাৎ আপনার কাছে কোনো
বাড়ি আছে এবং সেই বাড়ি যদি আপনি কাউকে ভাড়া দিয়ে থাকেন, সেখান থেকে আপনার যদি কোনো রোজগার হয়, সেক্ষেত্রে কি কি কাগজ আপনার কনসালটেন্টকে প্রোভাইড করতে হবে। 1 নম্বর হলো রেন্ট এগ্রিমেন্ট। অবশ্যই আপনার কনসালটেন্টকে আপনি প্রোভাইড করবেন, কেননা সেই রেন্ট এগ্রিমেন্ট দেখে উনি বুঝতে পারবেন যে আপনার সাথে তার কত দিনের এগ্রিমেন্ট করা আছে, এছাড়া আপনার ভাড়ার পরিমাণ কত আছে। 2 নম্বর হলো ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই দিতে হবে। আপনার পক্ষে যদি সম্ভব হয় সেক্ষেত্রে আপনি মার্ক করে দিন যে কোন কোন টাকাগুলো আপনার রেন্ট হিসাবে ব্যাংকে ক্রেডিট হয়েছে, সেক্ষেত্রে তার কাজ করতে অনেকটাই সুবিধা হবে। 3 নম্বর হলো যদি কোনো আপনি মিউনিসিপাল ট্যাক্স পেমেন্ট করে থাকেন, তার রিসিটও অবশ্যই তাকে দেবেন। 4 নম্বর হলো আপনার যদি কোনো হাউস বিল্ডিং লোন নেওয়া থাকে সেই প্রপার্টির এগেনস্টে, তাহলে সেই হাউস বিল্ডিং লোনের ইএমআই এর একটা ব্রেকআপ অবশ্যই আপনি দেবেন, কেননা সেই ইএমআই এর ব্রেকআপ দিয়েই উনি বুঝতে পারবেন যে কতটা পোর্শন আপনার ইএমআই এর মধ্যে প্রিন্সিপালে গিয়ে হিট করেছে আর কতটা পোর্শন আপনার ইন্টারেস্টে গেছে। সেই ইন্টারেস্টের পরিমাণ কিন্তু আপনার রেন্টাল ইনকাম থেকে বাদ যাবে, তারপরে যে টাকাটা পড়ে থাকবে সেই টাকার উপর আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। এই ইএমআই এর যে ব্রেকআপ আছে সেটা কিন্তু আপনি ব্যাংকে গিয়ে চাইলেই পেয়ে যাবেন। আপনি ব্যাংকে গিয়ে বলবেন যে আপনার ইনকাম ট্যাক্সের জন্য আপনার হাউস বিল্ডিং লোনের একটা ব্রেকআপ দরকার, তাহলেই কিন্তু ব্যাংক আপনাকে সেই কাগজ প্রোভাইড করে দেবে। এছাড়াও আপনাকে অবশ্যই দেখে নিতে হবে যে আপনার এআইএস এ আপনার রেন্টাল ইনকামের কিছু শো করছে কিনা, কেননা আপনি যদি কোনো কোম্পানিকে ভাড়া দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেই কোম্পানি আপনাকে যে রেন্ট দিচ্ছে সেটা অবশ্যই ইনকাম ট্যাক্সে শো করাবে এবং সেই টাকা কিন্তু আপনার এআইএস এ শো করবে। এছাড়াও আপনার 26AS অবশ্যই আপনি দেখে নেবেন, কেননা আপনার যদি কোনো টিডিএস কাটে তাহলে কিন্তু সেটা 26AS এ অবশ্যই দেখাবে। 3 নম্বর হলো ক্যাপিটাল গেন। ক্যাপিটাল গেন সাধারণত আমাদের 2 রকম ভাবে হয়ে থাকে। 1 নম্বর হলো আমরা যদি কোনো বাড়ি অথবা কোনো জমি বিক্রি করি তাহলে কিন্তু আমাদের এক ধরনের ক্যাপিটাল গেন হয়। এছাড়া শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড বিক্রি করলেও আমাদের আরেক ধরনের ক্যাপিটাল গেন হয়। আমাদের যদি কোনো বাড়ি অথবা জমি বিক্রি করে আমাদের ক্যাপিটাল গেন হয়, সেক্ষেত্রে সেই জমি অথবা বাড়ি যখন আপনি পারচেজ করেছিলেন সেই পারচেজের দলিল অবশ্যই আপনার কনসালটেন্টকে প্রোভাইড করবেন। এছাড়াও আপনার প্রপার্টি সেল করার সময় যে সেল ডিডটা আছে সেই সেল ডিডও কিন্তু আপনার কনসালটেন্টকে প্রোভাইড করবেন। একটা জিনিস কিন্তু অনেক মানুষই ভুল করে থাকেন, যখন কোনো প্রপার্টি বিক্রি করে তার সাথে সাথে তার কাছে যা কাগজ আছে সমস্ত কাগজ যে বায়ার আছে সেই বায়ারের হাতে তুলে দেয়, নিজের হাতে কোনো কিছুই রাখে না। আমি অবশ্যই বলবো যে আপনি যখনই কোনো প্রপার্টি বিক্রি করছেন সেই কাগজপত্র তাকে দেওয়ার আগে সমস্ত কাগজের একটা ফটোকপি নিজের কাছে রেখে দিন, কেননা ইনকাম ট্যাক্স ফাইল যখন আপনি করবেন সেই ধরনের কাগজপত্র কিন্তু আপনার অবশ্যই কাজে লাগবে। এবার যদি আপনার শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড থেকে কোনো ধরনের কোনো রোজগার হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আপনার ব্রোকারের কাছে যেতে হবে। ব্রোকারের কাছে গিয়ে আপনি অবশ্যই বলবেন যে একটা ক্যাপিটাল গেন স্টেটমেন্ট দিতে, তাহলেই কিন্তু তিনি আপনাকে একটা ক্যাপিটাল গেন স্টেটমেন্ট দিয়ে দেবে। সেই ক্যাপিটাল গেন স্টেটমেন্ট দিয়েই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার কত টাকা ট্রানজাকশন হয়েছে এবং আপনার প্রফিটের পরিমাণ কত আছে। যদি আপনার ট্রানজাকশনের পরিমাণ হিউজ হয় সেক্ষেত্রে ম্যানুয়ালি সেই ট্রানজাকশন ট্র্যাক রাখা অথবা ম্যানুয়ালি সেই ট্রানজাকশন থেকে প্রফিট বের করা এক কথায় প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সুতরাং আপনার ব্রোকারকে যদি বলেন তাহলে সেই ব্রোকার একটা স্টেটমেন্ট দিয়ে দিলে সেটা সুন্দরভাবে সাজানো থাকবে এবং সেটা কিন্তু আপনার ইনকাম ট্যাক্স ফাইল করতে অনেক সুবিধাজনক হবে। আর মিউচুয়াল ফান্ড থেকে যদি আপনার কোনো ধরনের কোনো রোজগার থাকে সেক্ষেত্রে আপনার ব্রোকারের কাছ থেকেও আপনি একটা ক্যাপিটাল গেন স্টেটমেন্ট নিতে পারেন। যদি কোনো কারণে না পান তাহলে আমি ডেসক্রিপশনে একটা ভিডিও দিয়ে রাখবো, সেই ভিডিও দেখেও কিন্তু আপনি 5 মিনিটের মধ্যে আপনার ক্যাপিটাল গেন স্টেটমেন্ট আপনি নিজেই বের করে নিতে পারবেন, যেটা আপনার কাজের ক্ষেত্রে অনেকটাই সহায়তা করবে। 4 নম্বর হলো স্যালারিড পার্সন। স্যালারিড পার্সনদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যেটি হয়ে দাঁড়ায় সেটাই হলো ফর্ম 16। আপনি যদি কোনো কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানি অবশ্যই আপনাকে একটা ফর্ম 16 দেবে, যেটাতে কিনা আপনার ইনকামের পুরো ডিটেল থাকবে এবং সেই ফর্ম 16 দেখেই কিন্তু আপনার কনসালটেন্ট বুঝতে পারবে আপনার রোজগার কত, আপনার ট্যাক্সের পরিমাণ কত, আপনার টিডিএস কত, যেটা কিনা আপনার ইনকাম ট্যাক্স ফাইল করতে অনেক বেশি সহায়তা করবে। যদি কোনো কারণবশত আপনাকে আপনার কোম্পানি ফর্ম 16 না দিয়ে থাকে সেক্ষেত্রে আপনার ব্যাংকের স্টেটমেন্ট আপনি চেক করলেও আপনি বুঝে যাবেন যে আপনার স্যালারির পরিমাণ কত হচ্ছে। আর যদি কোনো কারণবশত আপনার এমপ্লয়ার আপনাকে ক্যাশে স্যালারি দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি ক্যাশে টোটাল যত অ্যামাউন্ট হাতে পেয়েছেন সেই অ্যামাউন্টটা আপনার স্যালারি হিসাবে দেখিয়ে দিতে পারেন। এক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা ন্যাচারালি হয় না। এর সাথে সাথে আরো একটা জিনিস বলে রাখবো, আপনার 26AS আর AIS অবশ্যই চেক করে নেবেন, কেননা আপনি যদি ফর্ম 16 পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার 26AS এবং AIS এ সেই টাকা রিফ্লেক্ট করবে এবং আপনি অবশ্যই দেখে নেবেন যে দুটোর মধ্যে জানি মিসম্যাচ না করে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোনো ব্যক্তি বছরের মাঝামাঝি সময় একটি কোম্পানি ছেড়ে আরেকটি কোম্পানিতে গেছে, সেক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্স ফাইল করার জন্য আপনাকে কিন্তু দুটো কোম্পানিরই ফর্ম 16 লাগবে, না হলে কিন্তু আপনি আপনার ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবেন না অথবা আপনার ইনকাম ট্যাক্স ফাইল করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে আপনি পারেন। সুতরাং আপনার প্রিভিয়াস কোম্পানির কাছেও বলুন জানে আপনাকে একটা ফর্ম 16 অবশ্যই দিয়ে দেয়। যদি কোনো কারণবশত একান্তই আপনি সেই কোম্পানি থেকে ফর্ম 16 না পান
পান সেক্ষেত্রে বলবো আপনার AIS অথবা 26AS দেখে আপনার ইনকাম ট্যাক্স ফাইল আপনি করে দিতে পারেন, কিন্তু আমি অবশ্যই রেকমেন্ড করব তাদের কাছ থেকে একটা ফর্ম 16 নিয়ে নিন। এরপরে চলে আসি পেনশনারদের ক্ষেত্রে। পেনশনারদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক পেনশনার আছে যারা কিন্তু ফর্ম 16 পেয়ে থাকেন তাদের কোম্পানির কাছ থেকে। সেক্ষেত্রে তো কোনো ধরনেরই কোনো অসুবিধা থাকে না, কিন্তু যদি কোনো কারণবশত আপনি আপনার ফর্ম 16 না পান সেক্ষেত্রে আপনার ব্যাংকে যে টাকাটি ঢুকেছে সেই টাকাটিকেই আপনার পেনশন হিসেবে ধরে নিতে হবে। এছাড়াও দেখে নেবেন যে আপনার 26AS এ কোনো TDS কেটেছে কিনা। যদি কোনো কারণবশত আপনার পেনশনের উপর কোনো TDS কেটে থাকে সেক্ষেত্রে আপনি টোটাল যে পেনশন পেয়েছেন তার সাথে আপনার টোটাল যে TDS হচ্ছে সেই কোম্পানি থেকে দুটো যোগ করার পর যে অ্যামাউন্টটা আসবে সেটাই কিন্তু আপনার টোটাল পেনশন অ্যামাউন্ট হবে। সুতরাং আপনি অবশ্যই চেষ্টা করুন আপনার ফর্ম 16 জোগাড় করার। যদি না পান তাহলে আপনার ব্যাংকে যে টাকাটি ঢুকছে সেটাকেই কিন্তু আপনার পেনশন হিসাবে আপনি ধরে নিতে পারেন, সেভাবেই আপনি আপনার ইনকাম ট্যাক্স ফাইল করতে পারেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে যে জিনিসটি আরো প্রয়োজন পড়বে সেটি হলো আপনাদের ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই আপনার কনসালটেন্টকে দেবেন, কেননা সেই কনসালটেন্ট কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখে আপনার টোটাল ইন্টারেস্ট ইনকাম কত সেটা জানতে পারবে। যদিও আমরা এখন AIS এও আপনার ইন্টারেস্ট ইনকামের পরিমাণ জানতে পারি, আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার ব্যাংক থেকে একটা ইন্টারেস্ট সার্টিফিকেট তুলে নিতে। এর সাথে সাথে যদি আপনার ব্যাংক স্টেটমেন্টও থাকে তাহলে কিন্তু ডাবল চেক করা হয়ে যাবে। এ তো গেল টোটাল 4টি ইনকামের সোর্স, যে ক্ষেত্রে আমরা যখন আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করব যে যে ডকুমেন্টস গুলো বললাম সেই ডকুমেন্টস গুলো তো দিতেই হবে। এর সাথে আরো একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি কোনো কারণবশত ওল্ড ট্যাক্স রেজিমে ইনকাম ট্যাক্স ফাইল করেন সেক্ষেত্রে আপনার কোনো ট্যাক্স সেভিংস থাকলে সেই ট্যাক্স সেভিংস এর ডিটেল কিন্তু আপনাকে দিতে হবে। আপনার যদি কোনো মেডিকেল এক্সপেন্সেস হয় সেটাও কিন্তু আপনি আপনার কনসালটেন্টের সাথে আলোচনা করবেন। হতে পারে কোনো মেডিকেল এক্সপেন্সেস আছে যেগুলো থেকে আপনি ট্যাক্সের কোনো ধরনের কোনো ছাড় পেতে পারেন। এছাড়াও কোনো স্টুডেন্ট লোন যদি আপনার ছেলে মেয়ের জন্য নেওয়া থাকে সেই ধরনের জিনিসপত্র থাকলে সেইগুলো নিয়েও আপনি আলোচনা করে নিতে পারেন। আপনি যদি কোনো ডোনেশন প্রোভাইড করে থাকেন তাহলেও কিন্তু আপনার কনসালটেন্টের কাছে সেটা প্রোভাইড করতে পারেন। সোজা কথায় আপনি যদি ওল্ড ট্যাক্স রেজিমে ইনকাম ট্যাক্স ফাইল করেন তাহলে আপনার সমস্ত ধরনের যে ডিডাকশনের লিস্ট আছে সেটি আপনি প্রোভাইড করবেন, কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই দেখা যায় যে নিউ ট্যাক্স রেজিমে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। সেক্ষেত্রে দেখা যায় যে তারা ম্যাক্সিমাম যে ডিডাকশন গুলো রয়েছে সেই ডিডাকশন গুলো কিন্তু পাবে না। কিন্তু নিউ ট্যাক্স রেজিমেও অনেক ডিডাকশন আছে যে ডিডাকশন কিন্তু আমরা পেতে পারি। আমি আই বাটনে ভিডিও দিয়ে রাখবো, সেই ভিডিওটি দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে নিউ ট্যাক্স রেজিমেও আপনারা কতগুলো ডিডাকশন পেতে পারেন। এই ডিডাকশন গুলোর মধ্যে কোনো ডিডাকশন যদি আপনার কোনো কারণবশত থেকে থাকে সেই ডিডাকশনের ডিটেলও কিন্তু আপনার কনসালটেন্টকে অবশ্যই আপনি প্রোভাইড করবেন। এরপরে সবার লাস্টে চলে আসছে আদার সোর্স অফ ইনকাম। যেসব ইনকাম গুলো আগের 4টি ইনকামের মধ্যে পড়ছে না সেইগুলোই কিন্তু আমরা আদার সোর্স অফ ইনকামের মধ্যে ধরতে পারি। এক নম্বর হলো সেভিংস ইন্টারেস্ট। এক্ষেত্রে আমরা সেভিংস ব্যাংকের যে পাসবুক আছে সেই পাসবুকই আমার কনসালটেন্টকে প্রোভাইড করলে সে কিন্তু দেখেই আপনার সেভিংস ইন্টারেস্ট ক্যালকুলেশন করে নিতে পারে। 2 নম্বর হলো ফিক্সড ডিপোজিট থেকে কোনো ধরনের কোনো ইন্টারেস্ট যদি আপনি পান সেটাও কিন্তু আপনার কনসালটেন্টকে প্রোভাইড করতে হবে। তার জন্য সব থেকে ভালো আপনার ব্যাংকে গিয়ে আপনি ইন্টারেস্ট সার্টিফিকেট নিন এবং সেটা আপনার কনসালটেন্টকে প্রোভাইড করুন। 3 নম্বর হলো ডিভিডেন্ড ইনকাম। সেই ইনকামও কিন্তু আপনার ব্যাংকের স্টেটমেন্টে আপনি দেখতে পাবেন। এছাড়া AIS এও কিন্তু আপনার এই ডিভিডেন্ড ইনকাম শো করবে, সুতরাং সেটার ক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের কোনো আপনার অসুবিধা হবে না। 4 নম্বর হলো গ্যাম্বলিং থেকে যদি কোনো আপনি রোজগার করে থাকেন সেটাও কিন্তু আপনার ইনকাম ট্যাক্স ফাইলে আপনাকে প্রোভাইড করতে হবে। গ্যাম্বলিং থেকে কেউ যদি কোনো রোজগার করে থাকে ন্যাচারালি দেখা যায় তার উপর একটা বড় অঙ্কের TDS কাটা হয়ে গিয়ে থাকে এবং তার ডিটেল 26AS এ অবশ্যই শো করা হয় এবং সেটিও কিন্তু আপনার কনসালটেন্ট দেখলে অবশ্যই বুঝে যাবেন। আপনি কিন্তু চাইলে নিজেও একবার আপনার 26AS চেক করে নিতে পারেন। তাই এই ছিল আমাদের টোটাল 5টি সোর্স ইনকামের, এবং সেই ক্ষেত্রে আমাদের কোন কোন ডকুমেন্টস নিজের কাছে রাখতে হবে অথবা আমাদের কনসালটেন্টকে প্রোভাইড করতে হবে আমাদের ইনকাম ট্যাক্স ফাইল করার জন্য। আশা করি ভিডিওটি থেকে আপনাদের সামান্য হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। যদি ভ্যালু প্রোভাইড করতে পারি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আর আপনারা আগামী দিনে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।